ইলেকট্রন বিন্যাস আমরা গত ক্লাসে অনেক ভালো করে শিখেছি। তো ইলেকট্রন বিন্যাস আমি জানি যে এখন 1 থেকে 118টা মৌলের যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস তোমরা 1 মিনিটে করে ফেলতে পারো। যারা ক্লাসটা এখনও দেখোনি তাদেরকে আমি ডেসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবো, আই বাটনে আমি দিয়ে দেবো, সেখানে দেখে নিতে পারো। তো আজকে আমরা শিখবো ইলেকট্রন বিন্যাস, যে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসগুলো রয়েছে, যে মৌলগুলোর যেগুলো পরীক্ষায় বারবার আসে, সেরকম কিছু মৌলের ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস এবং কেন ব্যতিক্রম সেটার ব্যাখ্যা সহ আমরা দেখব। 118টি মৌলের মধ্যে মাত্র 21টি মৌলের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম দেখা যায়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে 118টি মৌলের মধ্যে দেখো আমি পারমাণবিক সংখ্যাগুলো দিয়ে দিছি। এই 21টি মৌল ছাড়া কোনো মৌলের কিন্তু ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখা যায় না। তো তোমরা বাকি মৌলদের ইলেকট্রন বিন্যাস আনায়াসে করে ফেলতে পারো আউটবাউন্ড নীতি অনুসারে, আমি যেটা শেখাইছি গত ক্লাসে। তো দেখো এর মধ্যে আবার এক এক মৌলের ব্যতিক্রমের কারণ এক এক রকম, ঠিক আছে? সবগুলোর কারণ কিন্তু সেম নয়। তো আজকে তোমাদের সবচাইতে বেশি পরিমাণ এসএসসি এবং ইন্টারমিডিয়েটে যে প্রশ্নটা আসে, মানে যে ব্যতিক্রমগুলো আসে, সেটা তোমাদের দেখাবো। টোটাল 4টি মৌলের ব্যতিক্রম সবচাইতে বেশি আছে এসএসসি এবং এইচএসসিতে, সেই 4টি দেখাবো। দেখো সেই 4টি মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24, 29, তারপরে 47 এবং 42। দেখো সর্বপ্রথম আমরা কি দেখব? সর্বপ্রথম আমরা দেখছি ক্রোমিয়াম সিআর, ক্রোমিয়াম 24 এইটা, এবং তারপর দেখব হচ্ছে মলিবডেনাম 42। এই দুটোর ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু দেখব। তো চলো ইলেকট্রন বিন্যাস করি। এটা হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s, 2, 3d4। ওকে, এইটা হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস। খেয়াল করো 4s2, 3d4 এটা হচ্ছে ক্রোমিয়াম 4টা হয়, কিন্তু এটার ইলেকট্রন বিন্যাস আউটবাউন্ড নীতি অনুসারে কিন্তু এটা আমরা বুঝতে পারলাম এটা। তো দেখো আউটবাউন্ড নীতি অনুসারে এটা সঠিক হওয়ার কথা, কিন্তু না, এটা হচ্ছে ভুল, এটা ভুল। তাহলে সঠিক কি? সঠিক হচ্ছে দেখো এইখানে যে 3d4 ইলেকট্রনটা রয়েছে, এইখান থেকে একটা ইলেকট্রন এ শিফট করে নিয়ে চলে যাবে, তাহলে এখানে হবে 4s1, 3d5। বাকি যে ইলেকট্রন বিন্যাসটা আছে এটা কিন্তু সেম থাকবে, শুধুমাত্র এখানে যায় এই চেঞ্জটা হবে। এইটা যদি আমরা করি তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা সঠিক। এটা কিন্তু তাহলে সঠিক লিখবো আমরা, সঠিক। তোমাদের পরীক্ষায় যখন তোমরা এইটা নিয়ে প্রশ্ন হবে, অর্থাৎ ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন ব্যাখ্যা করো, এই টাইপের প্রশ্ন যদি পাও, তাহলে এরকম ভুলটা লেখাটা লিখে ডান পাশে ভুল লিখবা, নিচে সঠিকটা লিখবা সঠিক, ঠিক আছে? এটা দেখাই দিবা, তাহলে এক্সামিনার যেটা আছে উনি কিন্তু প্রথমে বুঝতে পারবে যে তুমি ব্যাপারটা বুঝতে পারছো, এরপর ভিতরে কি লেখা আছে ওনারা দেখবেই না, ফুল মার্কস। ওকে, এরপর দেখো মলিবডেনাম ইলেকট্রন বিন্যাস আমরা একটু করব। তো এইখানে যে 4, এইটা কিন্তু সঠিক না, এটা কিন্তু ভুল হয়ে যায়, এটা আমাদের ভুল। তাহলে সঠিক কি? সঠিক হচ্ছে দেখো এই যে 5s2 এখানে 4d4 আছে, এই 4টা এখানে হবে না, এখানে কি হবে, s থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যাবে, 4d5 এখানে চলে যাবে। এখানে গেলে এইটা বাকিটা কিন্তু ইলেকট্রন বিন্যাস যা আছে তাই, এইটা হচ্ছে আমাদের সঠিক ইলেকট্রন বিন্যাস, সঠিক ইলেকট্রন বিন্যাস। তাহলে এখানে কি পেলাম আমরা, এটা হচ্ছে সঠিক ইলেকট্রন বিন্যাস। তো কেন এটা হচ্ছে একটু পরে আমরা দেখব, আগে ইলেকট্রন বিন্যাসগুলো একটু দেখি। অর্থাৎ মলিবডেনামের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ভুল ইলেকট্রন বিন্যাস, এবং নিচে যেটা আছে s অরবিটাল থেকে একটা ইলেকট্রন d অরবিটালে গিয়ে d5 হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, ক্রোমিয়াম গেল, মলিবডেনাম গেল। এরপর দেখো, এরপর আমরা 29 কপারের ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখব। এটা হচ্ছে স্বাভাবিকভাবে আমি যদি ইলেকট্রন বিন্যাস করি আউটবাউন্ড নীতি অনুসারে এরকম এটা হয়, কিন্তু এটা কিন্তু ভুল, এটা হচ্ছে ভুল ইলেকট্রন বিন্যাস, এটা কিন্তু মোটেও ঠিক নয়। ঠিক কখন হবে, এই যে যেটা আছে এইখানে ইলেকট্রন বিন্যাস 4s থেকে একটা ইলেকট্রন d তে চলে গিয়ে 3d10 হবে, এইটা হচ্ছে সঠিক ইলেকট্রন বিন্যাস,
সঠিক ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ এখানে যা আছে সেম থাকবে, শুধুমাত্র 4s থেকে একটা ইলেকট্রন 3d-তে চলে গেলে ইলেকট্রন বিন্যাসটা আমাদের ঠিক আছে। তো এটা গেল কপার ইলেকট্রন বিন্যাস, ব্যাখ্যাটা একটু পরে আসি। এরপর দেখো 47 কে সিলভার, 47 এর ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু করি 1। তো এখন এইটা যদি আমি সঠিক মনে করি তাহলে কিন্তু হচ্ছে না, এটা আমাদের ভুল ইলেকট্রন বিন্যাস, এটা ভুল ইলেকট্রন বিন্যাস। তাহলে সঠিকটা কি? সঠিকটা হচ্ছে দেখো এই যে 4d9 আছে, এইখানে ইলেকট্রন একটা s অরবিটাল থেকে চলে যাবে, এটা গিয়ে এইখানে ইলেকট্রন বিন্যাস হবে, এইটা হচ্ছে আমার সঠিক ইলেকট্রন বিন্যাস। বাকি যা আছে নো প্রবলেম, যা আছে তাই থাকবে। তাহলে সঠিক ইলেকট্রন বিন্যাস এবং ভুল ইলেকট্রন বিন্যাস এটা কিন্তু আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কেন কেন এরা ইলেকট্রন বিন্যাসের এরকম এরকম দিচ্ছে, কেন? প্রশ্ন কিন্তু এটাই কিন্তু চাচ্ছে। তো এইটার অ্যান্সার দেখো, তোমরা ক্রিকেট খেলা তো জানো, ক্রিকেট খেলা একটা ব্যাটসম্যান যখন 50 রান করে, 50 রান করলে তার একটা 50 একটা কোঠা পূরণ হয়, সে ব্যাট তুলে দেখায়। তো তার যখন 49 রান হয়, 49 রান হলে তার কিন্তু 1 রানের জন্য সে মরিয়া থাকে, যে করেই হোক 1 রান সে ম্যানেজ করে। তো একটা ডি অরবিটালের যখন 4টা ইলেকট্রন থাকে, যে কোনো অরবিটালের সুস্থিতিক্রম, একটা সুস্থিতিক্রম আছে, অর্থাৎ ওই অরবিটালটা ওই অবস্থা হলে ইলেকট্রন গ্রহণ ত্যাগ কোনোটা করতে ঠিকমতো চাইবে না, এটা হচ্ছে তার সুস্থিতিক্রম। তো যে কোনো অরবিটালের সুস্থিত একটা ক্রম আছে, সবচাইতে বেশি সুস্থিত থাকে পূর্ণ অরবিটাল থাকলে, অর্থাৎ অরবিটালে যতগুলো ইলেকট্রন দরকার সবগুলো ইলেকট্রন তার আছে, তাহলে সে কি আছে? পূর্ণ আছে, সে তখন নিশ্চিন্ত থাকবে, তার ইলেকট্রন দরকার নাই, ইলেকট্রন নিতেও চাবে না, দিতেও চাবে না। যদি সেটা কোটা পূরণ না হয়, আমরা জানি যে অরবিটাল পূর্ণ থাকে শুধুমাত্র নিষ্ক্রিয় গ্যাসে, অর্থাৎ 118টা মৌলের মধ্যে মাত্র 60টা মৌলের তার শেষ অরবিটালটা বা যে কোনো অরবিটালটা একদম পরিপূর্ণ আছে, শুধুমাত্র নিষ্ক্রিয় গ্যাসের। বাকি যে মৌলগুলো রয়েছে অর্থাৎ 111টি মৌলের কিন্তু এই কোটাটা পূরণ নাই, অর্থাৎ অরবিটালগুলো একদম পূর্ণ নাই। তো সেক্ষেত্রে কি চায় এরা? কিছুটা অর্ধপূর্ণ হতে চায় বা পূর্ণর কাছাকাছি থাকলে পূর্ণ হতে চায় কোনো একটা ভাবে ইলেকট্রন টান দিয়ে। তো এখানে ডি অরবিটাল দেখো 4টা ইলেকট্রন আছে, একটা ব্যাটসম্যান 49 পর 1 রানের জন্য যেরকম মরিয়া থাকে, তো এই ডি অরবিটালও দেখো যখন 4টা ইলেকট্রন হয়ে যায়, সে 5টা ইলেকট্রনের জন্য ঠিক তার শক্তির খুব কাছাকাছি যে আছে, অর্থাৎ 4s এর চেয়ে 3d শক্তি একটু বেশি, ঠিক কাছাকাছি শক্তির একটা অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে সে d5 হয়ে যায়, আর s অরবিটালে একটা ইলেকট্রন থাকে। ঠিক এইটার ক্ষেত্রে দেখো ক্রোমিয়ামের ঠিক নিচেই অবস্থিত হচ্ছে কে? মলিবডেনাম। মলিবডেনামের ক্ষেত্রেও তাই হয়, এখানেও এখান থেকে একটা ইলেকট্রন এখানে গিয়ে d5 হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো সুস্থিতি একটা ক্রম আছে, দেখো অরবিটাল সুস্থিতি ক্রম, এটাকে বলা হয় অরবিটাল সুস্থিতিক্রম। তাহলে প্রথমে হচ্ছে সুস্থিত হচ্ছে পূর্ণ অরবিটাল, পূর্ণ অরবিটাল যদি থাকে সুস্থিতি সবচেয়ে বেশি। পূর্ণ মানে এস অরবিটালে 2টা, পি অরবিটালে 6টা, ডি অরবিটালে 10টা, এফ অরবিটালে 14টা, এইরকম যদি থাকে সেটা হচ্ছে পূর্ণ অরবিটাল বলা হয়, এর সুস্থিতি হচ্ছে সবচেয়ে বেশি। এরপর দেখো অর্ধপূর্ণ অরবিটাল, অর্ধপূর্ণ অরবিটাল এইটা যদি হয়, দেখো পি অরবিটালে হয়তো বা 3টা আছে, ডি অরবিটালে 5টা আছে, এফ অরবিটালে 7টা আছে, এগুলো হচ্ছে অর্ধপূর্ণ অরবিটাল। অর্থাৎ এইটা পূরণ করতে যদি না পারে, এইটাও যদি হয়, তারাও কি থাকে? খুব সুস্থিত অবস্থায় থাকে, অর্থাৎ ওই অরবিটালগুলো ইলেকট্রন গ্রহণ ত্যাগ ঠিকমতো করতে চায় না। এরপর হচ্ছে আংশিক পূর্ণ, এগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নাই, এগুলো হচ্ছে আংশিক পূর্ণ। এগুলোর ক্ষেত্রে মানে যে কোনোটা হতে পারে, অর্থাৎ এস অরবিটাল 1 হতে পারে, তারপর পি অরবিটাল 1 2, তারপরে হচ্ছে 4 5, যে কোনোটা হতে পারে। এমনি ডি অরবিটালের ক্ষেত্রেও তাই, এফ অরবিটালের ক্ষেত্রে, অর্থাৎ এইগুলো ছাড়া বাকি যেগুলো আছে সবগুলো আংশিক পূর্ণ ধরা হয়। তাহলে দেখো
পূর্ণ অরবিটাল যারা আছে এরা পূর্ণ হওয়ার জন্য অস্থির হয়ে থাকে, অর্ধপূর্ণর ক্ষেত্রে দেখো অস্থির হয়ে থাকে। এখানে ডি অরবিটাল দেখো 4টা ছিল 5টা হওয়ার জন্য অস্থির হয়ে আছে, 4টা ছিল 5টা হওয়ার জন্য অস্থির হয়ে আছে। এবার দেখো কপার এবং সিলভারের ক্ষেত্রে এর অরবিটাল আছে কয়টা? 9টা। তো 9টা আছে, সে সেঞ্চুরি করবে 99 রানে আটকে আছে, তার মানে 1 রানের জন্য কি পরিমাণ মরিয়া আছে, অর্থাৎ তার 1 রান এনি হাউ লাগবেই, এরকম একটা অবস্থা। তো সেক্ষেত্রে কি করবে, এখানে যাদের 9টা ইলেকট্রন আছে অর্থাৎ 99 রান আছে, এরা কি করবে, পার্শ্ববর্তী ঠিক কম শক্তি, তার চেয়ে অল্প একটু কম শক্তি যেটা আছে 4s রয়েছে, এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে ডি অরবিটালে গিয়ে এই ডি অরবিটালটা পূর্ণ করে দেবে। তো ঠিক কপারের ঠিক নিচে অবস্থিত সিলভার, যে কারণে এটা শুধুমাত্র একটা কক্ষপথ বেশি হয়েছে। এখানে দেখো শেষ কক্ষপথ ছিল 4, এখানে শেষ কক্ষপথ হচ্ছে 5, অর্থাৎ তার কক্ষপথ একটু নিচে, অর্থাৎ একই গ্রুপের 2টি করে মৌল, এটা ছিল ক্রোমিয়াম, মলিবডেনাম, কপার, সিলভার, এরা একই গ্রুপের মৌল, অর্থাৎ তাদের ইলেকট্রন বিন্যাস কিন্তু সেম, একই রকম, শুধুমাত্র একটা করে কক্ষপথ বেশি। তো এইটার ক্ষেত্রে, এই যে 4টার ক্ষেত্রে দেখো, এই 4টার ক্ষেত্রে তোমাদের এসএসসি বলো, এইচএসসি বলো, এর মধ্যে থেকে সাধারণত প্রশ্ন আসে, এর বাইরে সাধারণত প্রশ্ন খুব একটা দেখা যায় নাই, এর মধ্যে থেকে প্রশ্ন আসে। তো আমার মনে হয় তোমাদের বিষয়টা ক্লিয়ার। আমি আরেকবার তোমাদের একটু বলে দিই, একটু ব্রিফ করি দেখো। তো প্রথম হচ্ছে আমরা বলবো কি, যখন আমরা ব্যাখ্যা করব, তা আমরা বলবো যে ইলেকট্রন সমূহের সুস্থিতি ক্রম হবে পূর্ণ অরবিটাল, অর্ধপূর্ণ অরবিটাল এবং আংশিক পূর্ণ অরবিটাল। অর্থাৎ পূর্ণ অরবিটাল যারা আছে এরা সহজে ইলেকট্রন গ্রহণ ত্যাগ করতে চায় না, অর্ধপূর্ণ যারা আছে তারাও তাই। কোনো একটা মৌলের শেষ কক্ষপথে অরবিটাল যদি অর্ধপূর্ণের খুব কাছাকাছি থাকে, যেমন ডি অরবিটালে যদি 4 থাকে, একটা জিনিস মাথায় রাখতে পারো, একটা জিনিস তোমরা মাথায় রাখতে পারো এরকম, ডি অরবিটাল 4, ডি অরবিটাল 4 এবং ডি অরবিটাল 9, এইটা হয় না, হয় না, এইটুকু তোমরা একটু মাথায় রাখো। D4 এবং D9 এটা হয় না। ইলেকট্রন বিন্যাস করে যদি দেখো যে শেষ কক্ষপথ D4 আছে বা D9 আছে, ধরে নেওয়া যে এটা ইলেকট্রন বিন্যাসটা এখানে হবে না, অর্থাৎ এরা কনভার্ট হয়ে কি হবে, এ হয়ে যাবে D5, এ হয়ে যাবে D10, এটা হয়, এটা হয়। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবা। এইটা যদি মাথায় থাকে তাহলে আমার মনে হয় যে ইলেকট্রন বিন্যাসটা তোমাদের জন্য কোনো বিষয়ই হবে না, এই ব্যতিক্রম ধর্মের যে ইলেকট্রন বিন্যাসগুলো আছে। তো আরও যে বাকি যে মৌলগুলো রয়েছে, এখানে দেখো 21টার মধ্যে তো কেবল 4টা আমরা শিখলাম, বাকি যেগুলো আছে এগুলো পরবর্তী ক্লাসে তোমাদের ধাপে ধাপে দেখাবো। এখানে দেখো 41 থেকে এই যে 47 পর্যন্ত আছে, 41 থেকে 47, এগুলোর মধ্যে কিছুটা মিল রয়েছে, এগুলো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। তো আজকের মতো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।